মুক্তিযোদ্ধা এবং সিনিয়র আইনজীবী মানবাধিকার কর্মী জেরাই খান পান্না কিংবা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানদের মতন মানুষদের নিয়ে নিশ্চয়ই আমরা সাংঘাতিক ভাবে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে, এবং সেইখান থেকে সম্ভবত তাদেরকে নিয়ে মানুষ নানান ধরনের টেনশন থেকে নানান ধরনের উদ্বেগজনক খবর নিজেরা যতটুক পাচ্ছেন তার ডালপালা আরো বেশি ছড়াচ্ছে। জেরাই খান পান্নাকে অ্যারেস্ট করা হয়েছিল, একটি গুজব ছড়িয়ে পড়েছিল, এবং অ্যাডভোকেট ফজলুর রহমান তিনিও নানানভাবে টার্গেট রয়েছেন, কথা আমরা জানি। কেন, কি কারণে, কি উদ্দেশ্যে দেশের এই সিনিয়র সিটিজেনরা, মুক্তিযোদ্ধারা বারবার টার্গেটে পরিণত হচ্ছেন এই সময় এসে, এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। এবং দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে অবশ্যই সেই বিষয়ে কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই দুইজনেরই অন্যতম মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং যে কথাগুলো ভূমিকায় বলছিলাম, কেন আপনাদের মতন মুক্তিযোদ্ধারা বারবার টার্গেটে রয়েছেন, গুঞ্জন, কখনো গুঞ্জন ছড়াচ্ছে, কখনো গুজব ছড়াচ্ছে আপনাদের নিয়ে, এর কারণগুলো কি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে স্মরণ করেছেন। যারা আমাদের কথা শুনছেন তাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনি নিজেই বলে গেলেন আমাদের নামের সামনে একটা টাইটেল আছে, টাইটেলটা হলো মুক্তিযোদ্ধা। এবং আমি আমার জীবনে যাই হই না কেন মুক্তিযোদ্ধা টাইটেলের উপরে মুক্তিযোদ্ধা আমি, এই যে মানুষ জানে বা আমি নিজেকে আমি জানি মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম, এর চেয়ে গৌরবের কোনো ব্যাপার আমার জীবনে আছে বলে কোনোদিন আমি মনে করব না, যে পদেই আমার আসুক। সেই কারণে যখন 5ই আগস্টের পরে আমরা খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে 5ই আগস্ট যে কারণে আমরা চিন্তা করেছিলাম যে 5ই আগস্ট হলো অগণতন্ত্রী বা স্বৈরতন্ত্রী একটা সরকার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আন্দোলন, কিন্তু এই আন্দোলনটার যে সামনে পিছনে যে গান বাজতো, বক্তৃতা হইতো, তা প্রায় সবগুলোই মুক্তিযুদ্ধের গান। 1 নম্বর তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল। আর মিটিং এ বাজতো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম এইরকম। আমরা কি বিভ্রান্ত হয়েছিলাম কিনা জানি না, কোনো সময় মনে হয় নাই যে এই আন্দোলনটার পিছনে ভ্যানগার্ড হিসাবে শিবির, জামাত, তাদের সমর্থন থাকলেও তারাই ভ্যানগার্ড, তারাই সবকিছু করছে এবং আমরাই এখানে হচ্ছি, বিভ্রান্ত হচ্ছে, এই কথাটা আমার কোনোদিনই মনে হয়। এবং সেই আন্দোলনের সাথে আমরাও যুক্ত হইলাম, সারা দেশের মানুষ যুক্ত হইলো, দলগুলো যুক্ত হইলো, কিন্তু বেনামে। এটা আন্দোলনের কৌশল ছিল এবং সেই কৌশলটাকে ছেলেরা হাইজ্যাক করলো এবং এখন দেখা যায় জামাত শিবির হাইজ্যাক করে তারা দাবি করতেছে টোটাল আন্দোলনটাই তাদের। জনপ্রিয় স্লোগানগুলোকে সামনে এনে, জনপ্রিয় স্বাধীনতার বক্তব্যগুলোকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করে যে 5ই আগস্ট ঘটলো, সেই 5ই আগস্টের পরে আমি দেখলাম যখন বলা শুরু হইলো যে এই দেশ হবে এই হিজবুত তাহরীর, এই দেশ হবে ইসলামী দেশ। 71 সনে কোনো যুদ্ধ হয় নাই, স্বাধীনতার যুদ্ধ প্রথম হয়েছে 47 সনে এবং সর্বশেষ হয়েছে 24 সনে। 71 সনে ভাইয়ে ভাই একটা ঝগড়া হয়েছে, যে ঝগড়াটার মূলে ছিল পাশের একটি দেশ যার নাম ইন্ডিয়া, যার রাজধানী দিল্লির ষড়যন্ত্রে আমরা ভাইয়ে ভাই ঝগড়া করছিলাম। যে এইটা কোনো যুদ্ধ হয় নাই, যারা যুদ্ধ করছিলেন অস্ত্র হাতে তারা আল্লাহর কাছে মাপ চান। এই সেদিন থেকে বা তার আগে থেকে কিছু বুঝি, সেদিন থেকে আমি কিন্তু এককভাবে প্রতিবাদ করা শুরু করলাম এবং প্রতিবাদের ভাষাটাই ছিল নির্ভয় এবং নিঃসংকোচের ভাষা। সেটা হলো এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা, মুক্তিযুদ্ধ কিন্তু থাকবে এবং আছে, মুক্তিযোদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে। আমার মতো হতবাগা ফজলুর রহমানরা 78 বছর বয়সে জীবিত আছে, পারলে গুলি করে মারো, কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, 71-এর বিরুদ্ধে কোনো কথা বললে আমি তাদেরকে রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা বলবো। এই কিন্তু শুরু হইল মুখপাত্র। এবং সবচেয়ে বড় সর্বনাশা শক্তি হইল যে ছেলেগুলোকে আমরা মনে করেছি এরা জাতীয় বীর, এরাই বাংলার ফিডেল ক্যাস্ট্রো, যাদেরকে আমরা মনে করেছি, সেই সব ছেলেরা ট্রেন বাই জামাত ইসলাম এবং কালো শক্তি, যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে, আমার ধারণা 5 থেকে 7 বছরে তাদেরকে জামাত এবং ইউনূস সাহেব ট্রেন করেছে। ওই যে মিটিকুলাস, এখন তো আমি ইংরেজিতে শিখে ফেলছি, আগে তো বলতে পারতাম না। ওই যে প্ল্যান, ওই প্ল্যানটা যে ইউনূস সাহেবের মাধ্যমে জামাতরা করছে, সেই মহারাজার বাচ্চা, জমিদারের বাচ্চাদের এখন শত শত কোটি টাকা। এই এদের এখন টাকা হলো এদের কাছে সাদা কাগজ, এরা এখন ডলারে সম্পদ গণে, পাউন্ডে সম্পদ গণে।
এরা এখন চান্দা চায় 1 কোটি টাকা, 10 লাখ টাকা নিতে গিয়ে আবার ধরা নিচে, আবার 90 লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে। আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না, আমরা তো কেউ না, আমাদের সেই মহাজন আছে, সেই মহাজনের নাম হইলো এই স্থানীয় সরকার মন্ত্রী, ওনার নাম সজীব ভুইয়া। উনি প্রত্যেক দিন ভোরবেলায় গিয়া হাঁসের মাংস দিয়ে নাস্তা করেন ভোরবেলায়, কারণ রাত্রে নাকি ওনার ঘুম হয় না দেশের জন্য। আর ভোরবেলা নাস্তা করতে যদি হাঁসের মাংস না পান, হোটেল বন্ধ হয়ে যায়। উনি সামান্য একটা হোটেল আছে ওই যে গুলশানে, যেখানে নাস্তা করলে 7,000 টাকা লাগে। এই যে অবস্থা চলছে, আমি দুর্নাম করতে, কিন্তু এরা কেন 100 লোককে মারায়, আমাদেরকে বৃদ্ধ বয়সে স্বপ্ন দেখায়? আজকে কেন তারা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক? আজকে কেন আন্দোলনকে বিভ্রান্ত করে বাংলাদেশকে আজকে পরাধীন করে? ওই পরাধীন আপনি কথাটা আমি বলতে চাইছেন যে এরা যারা আছে স্বাধীনতা বিরোধী শক্তির এজেন্ডা গুলোই বাস্তবায়ন করছে, আর যেহেতু আপনারা এখনো যে কজন হাতে গোনা মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন, এই জন্য তো আপনারা টার্গেটেড হয়েছেন। আমি এবং আমি বক্তব্য শেষ করে ফেলতেছি। এই কথাগুলো বলার লোক নাই। পান্না ভাই বলে, উনি অসুস্থ মানুষ। পান্না ভাইও আমার 2 বছরের ছোট, উনি অসুস্থ মানুষ। উনি বলে, সাহস করে বলে, উনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একদম সব বলি যা আছে, যে আমার দেশ সেন্ট মার্টিন দ্বীপ থেকে চট্টগ্রাম বন্দর থেকে করিডোর থেকে দূরে সব আমার দেশে দিয়ে দিবেন, আর আমরা খালি বলবো বাহ 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 সুন্দর করছেন। তার সামনে হইলো ইউনূস সাহেব, মধ্যে হইলো জামাত এই ছেলে, তার সামনে হইলো ছেলেরা, আর পিছন থেকে অন্ধকারের শক্তি জামাত ইসলাম শক্তি যোগাবে। আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না, যে দেশটা আমরা রক্ত দিয়ে স্বাধীন করছিলাম 30 লক্ষ মুখের রক্তে, এবং সেই কারণে আমাদেরকে হুমকি দেওয়া হবে। এখন তো ক্লিয়ার হুমকি দেয়। আমি একটি প্রশ্ন করতে চাই যে আপনি প্রথমে বলছিলেন যে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে দেশাত্মবোধক গান বাজিয়ে মানুষকে এক ধরনের আস্থায় নিতে চেয়ে তারা আন্দোলনের সূত্রপাত করেছিল এবং আমাদের সাথে তারা বিট্রে করেছে, মুক্তিযুদ্ধের সঙ্গে বিট্রে করেছে। সেই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজে পার্টি হয় এবং শোক জানাতে কেউ গেলে মানে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্য কেউ শোক জানাতে গেলে তাদেরকে আক্রমণের শিকার হতে হয়। এই কারণে কি বিষয়গুলো ঘটছে? আজকে বললেন ফুল দিতে দেয় না, বাধা দেয়, ওই কি ডিজে পার্টি করে, এগুলা করে। ওইগুলো হলো ওই যে 1757 সনের 3রা জুলাই মির্জাফরের যে লাইন, এই লাইনের লোকেরা। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন, এরা হলো বাঙালির লাইনের লোক। এবং এদের লাইনটা হলো শেষ পর্যায়ে আইসা গোলাম আজম, নিজামী, মুজাহিদ, জামাতে ইসলাম, নুরুল আমিন, খাজা খয়রুদ্দিন, এই লাইন, এরা হইলো এই লাইন। এই লাইন যদি সার্ভাইভ করে, তাইলে আমরা ইতিহাসে আপাতত মৃত্যুবরণ করে ফেলছি, আরো করব। কিন্তু আমার ধারণা ইতিহাস এই লাইনকে, বাঙালির ইতিহাস এই মির্জাফরের লাইনকে সার্ভাইভ করতে দিবে না। আমি কথাটা খুব দিবেন না। এরা কিছু স্লোগান দিবে, গোলাম আজমের বাংলায় অমুকের ঠাই নাই, ওই নিজামীর বাংলায় অমুকের ঠাই নাই, কিন্তু এদেরকে মানুষ বলবে যে এরা হইলো মির্জাফরের বংশধর, এরা হইলো গোলাম আজম স্বাধীনতা বিরোধীদের বংশধর। এই কথাটা স্বাধীনতা বিরোধী শক্তির একটা আস্ফালন বা তাদের নতুন পরিকল্পনা তো রয়েছে, কিন্তু একটা দৃশ্যমান সরকার, একটা অস্থায়ী নির্দলীয় অন্তর্বর্তী সরকার, তারা কিভাবে এটিকে প্রশ্রয় দিচ্ছে? বঙ্গবন্ধুর মতন একজন ব্যক্তিত্ব এবং তার পরিবারের সদস্যরা নিহত হলেন, মানুষ শোক পালন করতে পারবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঠেকানো হবে। উল্টো যাদের কথা আপনি বলছেন যে মীর জাফরের বংশধর বা মীর জাফরের লাইনের লোকজন, তাদেরকে প্রোটেক্ট করবে, তারা যা চাইবে সেইগুলোই বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। এটির ব্যাখ্যা কি? আপনি যার কথা, সেই সরকারের প্রধান নেতার নাম হলো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব, যাকে আমি বলতাম 10 জন প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু ব্যক্তি। কিন্তু এখন দেখা যাচ্ছে উচ্চতা ঠিকই উঁচু আছে, ওই নোবেল পুরস্কার পাইছে, সবকিছু আছে, কিন্তু তার মানসিক অবস্থাটা হলো ওদের সাথে, এবং উনি ওদের দাগে পড়বেন। উনার সিএসটা ওই দাগে হবে, মির্জাফরদের দাগে হবে। এখন পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি, কারণ তার বংশের কেউ মুক্তিযুদ্ধ করেনি। তার বাবার নাম জানি আমি, তার দাদার নাম জানি, তার ভাইদের নাম জানি, তার ভাইয়ের ছেলেদের নাম জানি, তার মেয়েদের নাম জানি, সব জানি আমি। তার বাপ যে সৌদাগর এটা জানি, উনি যে কিভাবে এই যে গ্রামীণ ব্যাংক করছে, কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলো সব আর কি, যেহেতু আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম 76 সন থেকে ধরে, আমি সব জানি।
জানি বলে আমি বলতেছি, উনাকে আমি মনে করছিলাম উনি একজন মহান মানুষ, হ্যাঁ মহান মানুষও, কিন্তু উনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানুষ। উনি জীবনে কোনোদিন এর আগে শহীদ মিনারে যায় নাই, জীবনে কোনোদিন উনি স্মৃতিসৌধে যায় নাই, জীবনে কোনোদিন উনি বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের সাথে যুক্ত হয় নাই। উনি, এটা আমি মনে করছিলাম তাইলে উনি মধ্যস্থলে আসে, এখন দেখি না, উনি ইচ্ছাকৃত ভাবে যায় নাই, এবং বাঙালি এবং বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামে তার বিরোধিতা ছিল, মনে মনে অবদান তো ছিলই না। এখন যখন সুযোগ পাইছে তখন উনি নিজে কিছু করেন আর অন্যদেরকে দিয়া কিছু করান, এবং জামাতের উপরে নির্ভর করে উনি করেন। কাজে আমি ওনাকে বলবো, তারা আর ওই যে আপনি বলবেন ওই যে ছেলেপেলেরা, এই ছেলেপেলেরাও জামাতেরই মুখপাত্র, এবং তাদেরকে জামাত ট্রেনিং দিছে বিভিন্ন ভাবে। আমি ওই দিন একটা কথা বলছি যে চারটা ছেলের নেতা বানাইছে ছাত্রলীগের 20 লক্ষ টাকা দিয়া। এর মধ্যে ওই যে মহান ব্যক্তিরা এখন যারা আছে, আমি নাম নাইবা বললাম, 20 লক্ষ টাকা দিয়ে বানাইছে, এবং টাকাটা সাপ্লাই করছে একটা রাজনৈতিক দল। এই যে একটা মুনাফিকি শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, বিএনপির ভিতরে ঢুকে আছে অনেক, তাদের খালাতো ভাইয়েরা সব ঢুকে আছে। কাজে এই দেশে তাই হবে। তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে, শেখ হাসিনা গিয়া, শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কইয়া দুর্নীতি করছে তার সরকার, অত্যাচার করছে তার সরকার, জেলখানা নিচ্ছে তার সরকার, নির্বাচন দেয় না, সে গণতন্ত্রকে হত্যা করছে। শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হয়েছে, এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলো রাজাকারের পক্ষে, জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে, এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে। আমি আবারও বলছি, ফাইনাল খেলা হবে বাংলাদেশে, যে কারা আলবদর রাজাকার এবং তাদের সন্তানেরা 54 বছর পরেও মুক্তিযুদ্ধের অপমান ভুলতে পারে নাই, আর কারা মুক্তিযুদ্ধের পক্ষে হাজার বছরের বাঙালির সন্তান, যে সন্তানের মায়েরা হাজার বছর ধরে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, হে আল্লাহ আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দেবে। হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে আল্লাহ হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে। শেখ হাসিনা না থাকতে পারে, অন্য কেউ না থাকতে পারে, আবার নতুন করে জন্ম নিছে জেডাই খান পান্নারা, জন্ম নিছে আবার মুক্তিযোদ্ধারা, হাজারে হাজারে যোগাযোগ করে। ফজলু ভাই একটা খালি ডাক দেন, একটা খালি কথা বলেন, ফজলু ভাই আপনারা কথা বলেন না কেন? আমি বললাম আপনি দেখবেন, এই যে আমি বারবার বলি যে রাজাকারদেরকে আপনারা, বাংলাদেশ বিরোধীদেরকে আপনারা সরোয়ার উদ্যানে বারবার সুযোগ দেন মিটিং করার, একবার আমাদেরকে তো মিটিং করার সুযোগ দিয়া দেখেন আমরা সংখ্যায় কত হাজার কত লাখ বাংলাদেশে। এটা কিন্তু ইউনূস সাহেব ওই সুযোগ তো দূরের কথা, একটা ফুল দেওয়ার সুযোগ দেয় না কাউকে। এটা কোনো কথা হলো নাকি? দল সর্বতভাবেই বুঝতে পারবে যে খেলাটা ইলেকশন হবে কি হবে না, দিস ইজ নট দ্য কন্ট্রাডিকশন। মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে 71 থাকবে কি থাকবে না। সেইখানে আমি বিশ্বাস করি আমার দল বিএনপি মুক্তিযুদ্ধের 71-এর পক্ষে থাকবে। ওই জায়গাটা আমি কথাটা আপনাকে বুঝাইতে পারছি, আমি এখন পর্যন্ত বিশ্বাস করি যে ওই জায়গায় থাকবে বিএনপি 71, কারণ যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতার নাম হলো মেজর জিয়া। অ্যাডভোকেট ফজলুর রহমান, আমি যদি একটু প্রশ্ন করি সরাসরি, যে যারা স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তাদের কাছে শোনা যায় যে অনেক ধরনের অস্ত্র রয়েছে, পাকিস্তান থেকে অস্ত্র আসছে, পুলিশের কাছ থেকে যে অস্ত্র লুট করা হলো, থানা থেকে, দেশের বিভিন্ন থানা থেকে যে অস্ত্রগুলো লুট করা হলো, এগুলো তাদের কাছে আছে। আপনি বলছেন ফাইনাল খেলা হবে, সেই ফাইনাল খেলার রূপটা কি সশস্ত্র? আর যদি সশস্ত্র হয়েই থাকে, তাহলে যারা মুক্তিযোদ্ধা আছেন অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে আছেন এই প্রজন্মের, তারা কিভাবে লড়াই করবে তাদের সঙ্গে সেই অসংখ্য আগ্নেয়াস্ত্রের সামনে? আমি আপনাকে বলি, আমার বয়স তখন 23 বছর, 23 বছর ধরেন ফুল হয়েছে। সেই সময় আমি মুক্তিযোদ্ধা স্পেশাল কমান্ডারের ট্রেনিং দেওয়ার জন্য দেরাদুনে গেলাম, ইন্ডিয়ার মেঘালয় থেকে দেরাদুনে গেলাম। সেই দেরাদুনে গিয়ে আমি ট্রেনিং দিলাম। দেরাদুনে আমি কোর্স কমান্ডার ছিলাম, কথাটা বুঝে দিলাম। সেইখানে আমাদেরকে পলিটিক্যাল একটা ট্রেনিং দিত, তার নাম 7 দিনে একবার উনি এসে পলিটিক্যাল কথা বলতেন, তার নাম মেজর জেনারেল মালহোত্রা। উনি একটা কথা আমাদেরকে আসার দিন বলে দিছিল যে all the leaders of Bangladesh of liberation war commanders, you should know this is not the arms that fights, but the man behind the arms and ideology behind the man that fights. অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে। এই রাজাকারের আদর্শ চেয়ে মুক্তিযোদ্ধার আদর্শ অনেক ভালো, কিন্তু তুলনাহীন।
তুলনাহীন। কাজী মুক্তিযুদ্ধ হলো সত্য, রাজাকার হইল মিথ্যা। সত্য জিতেই যাবে। অস্ত্র কার কাছে কত আছে? আমাদের কাছে তো একটা অস্ত্র ছিল না। পাকিস্তানের কাছে তো বিমান থেকে ট্যাঙ্ক পর্যন্ত, ট্যাঙ্কের পর ট্যাঙ্ক ছিল, বলা হতো বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা। তারা তো মাথা নয় 93 হাজার আমাদের কাছে আত্মসমর্পণ করছে, আমাদের জীবন গেছে, কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করছে কিন্তু মুক্তিযোদ্ধারা। আমি এখনো বললাম, মুক্তিযুদ্ধের কাছে কিন্তু রাজাকাররা পরাজিত। যেদিন আমি একা কথা বলছি আমি কিন্তু মুক্তিযোদ্ধার রাজাকারের বাচ্চারা, সেদিন সবাই বলছে আপনাকে এখনো বলে মাইরে ফেলবে। আমি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভয় পাই না। সরকার ইচ্ছে হইলে আমাকে জেলে নিয়ে যাক, বিচার করে যদি অন্যায় করে থাকি ফাঁসি দিয়ে দেখ, এটা আমার ভয় না। ভয় হইলো আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে। ওই যে বলছি পিনাকির সাথে একটা লোক বসে ওদিনও বলছে ফজলুর রহমানকে এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে। এই যে ছেলেরা বলতেছে তার উপরে আমরা কি চালাবো, মব জাস্টিস চালাবো। আমি 78 বছরের মানুষ, আমার উপরে মব জাস্টিস চালাবে? আমি নিরীহ মানুষ। আমি আপনাকে একটা কথা বলি, যদি বাইচা থাকি, যদি বাইচা থাকি, এই পর্যন্ত যুদ্ধটা কতটুকু প্রলম্বিত হবে আমি জানি না, কিন্তু মুক্তিযুদ্ধ জেতাটা আমি দেখে যাব। তবে আপনাদের মতো যারা মুসলিমের কয়েকজন মানুষ রয়েছেন অনন্য উচ্চতার, তাদের প্রতি আমাদের স্যালুট, সশ্রদ্ধ সালাম। ভালো থাকবেন, অনেক সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনারাও কম